এদিকে দুপুরের পরেই এক দফার ঘোষণা দিয়ে রাজপথ উত্তল করে তুলল শিক্ষার্থীরা। শেখ হাসিনার মতো ডক্টর ইউনূসেরও পতন হতে চলেছে ছাত্র জনতার হাতে। আবারও পুরাতন রূপে ফিরেছে পুলিশ। গুলি আর টিয়ার শেলে আহতের সংখ্যা 250 জনেরও বেশি শিক্ষার্থী। আবারও ভয়ানকভাবে ফিরে এসেছে জুলাই। দেশের আলামত ভালো না এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে। দফা দাবি নিয়ে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে সচিবালয় ঘেরাও কর্মসূচি করেছে এবং তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই সচিবালয় ছাড়বেন না। দর্শক যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো আবারও ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে রাজপথ উত্তল। আবারও ফিরে এসেছে জুলাই। গত জুলাইয়ে শেখ হাসিনা পালিয়েছে, এই জুলাই হয়তোবা ডক্টর ইউনূস পালাবেন এমন সংকেত দিয়েছে। দর্শক এরই মধ্যে এই ছাত্রদের কারা মাঠে নামিয়েছে তার গোপন ভয়াবহ তথ্য কিন্তু রীতিমতো ফাঁস হয়েছে। শেখ হাসিনার আদেশেই কিন্তু তারা মাঠে নেমেছে বলে দাবি সকলের এবং সেই প্রমাণও পাওয়া গেছে। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসা যাক। জাতি জাগ্রত হয়েছে, অনেকেরই ঘুম ভেঙেছে, অনেকেরই ভুল ধারণা ভেঙেছে। অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব, অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি। আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা, ক্ষমতার অপব্যবহার করা, রাজনৈতিক দল গঠন করা, এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি। ইউনূস এবং তার পারিষদ বর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। ইউনূস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না, কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া, আপনারা সেবক নন, আপনারা শোষক, আপনারা সমবেথী নন, আপনারা নির্মম নৃশংস বর্বরোচিত আচরণ করার মানুষ। অপেক্ষা করুন না, স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এই ইউনূস গংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না। যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন, কিছু জ্ঞান পাপীরাও, তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে। রক্ষা হবে না, কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো সোয়াত বাহিনী, কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না। সে সময় খুব দূরে না। বাঙালি জাগ্রত হন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়েনাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এটা ভারতের জন্য এটা মানবিক সহায়তা এবং এমনই হওয়া উচিত, কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক কার্যকারণও আছে। অর্থাৎ ভারত বিপদে বাংলাদেশের পাশে থাকে, এটাও একটা প্রমাণের সুযোগ বা একটা ক্ষেত্র তৈরি হলো। অনেকদিন থেকে আপনারা জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে। এর মধ্যে টুকটাক কিছু আদান প্রদান হলো এবং ব্যাংককে সেই নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকও হলো, সৌজন্য সাক্ষাৎ। কিন্তু তারপরেও যে বরফ খুব একটা গলেছে তাকে তো না, একই রকমই ছিল, বরং আরও একটু উত্তপ্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কথাবার্তায় এবং ভারতেরও কিছু বক্তব্যে। তো সব মিলিয়ে এরকম একটা অবস্থা, যখন নাকি শীতল একটা সম্পর্ক, ঠিক সেই সময় বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, একটি মানবিক বিপর্যয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যুদ্ধবিমান পড়ে যাওয়ার পর ব্যাপক হতাহত এবং অনেক মানুষ অগ্নিদগ্ধ। এরকম অগ্নিদগ্ধ এত বিপুল পরিমাণ মানুষের চিকিৎসার আসলে সুযোগ বাংলাদেশে খুব একটা নেই। ভারত সেই তুলনায় অনেক শক্তিশালী, অনেক তাদের সেই সামর্থ্য আছে। সেই সামর্থ্যের একটা অংশ দিয়ে তারা ঠিক এরকম দুর্যোগের সময় এগিয়ে আসলো। এটা এই মুহূর্তে একটা মানবিক সহায়তা মনে হতে পারে, কিন্তু এটার একটা সুদূর প্রসারী প্রভাবও নিশ্চয়ই আছে, যে ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু না, ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে। তো এটা নিঃসন্দেহে এই ছোট্ট সহায়তার মধ্য দিয়ে, বিষয়টা ছোট হলেও এর একটা রাজনৈতিক গভীরতা আছে,
কারণ ভারতের বাংলাদেশে যেমন দরকার, বাংলাদেশের ভারতের দরকার, দুই প্রতিবেশী দরকার। আমদানি রপ্তানি বাণিজ্য নিরাপত্তা অনেক কিছুতে দুই দেশেরকে প্রয়োজন হয়। আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায়, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাদের নার্সদের একটা ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন। এটা খুব দরকার ছিল। মানে এখন এই অগ্নিদগ্ধদের চিকিৎসাটা সবচেয়ে মারাত্মক। মানে এমনি আপনি দুর্ঘটনায় আহত হলে বা কাটা ছেঁড়া গেলে সেটার চিকিৎসা আছে, কিন্তু বার্ন ইউনিট কিন্তু বাংলাদেশে খুব কম। একটা সরকারি আছে, দুইটা আছে, শ্যামলীতে একটা বার্ন ইউনিট আছে, আর হচ্ছে ঢাকা মেডিকেলে আছে। তো এটা খুবই অপ্রতুল। যে পরিমাণ মানে প্রায় 150-200 মানে অগ্নিদগ্ধ হয়েছে, তাদের চিকিৎসার জন্য এটা যথেষ্ট না। তো সেই ক্ষেত্রে যত ছোট টিমই আসুক না কেন, সেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। এখন পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও, এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন। অর্থাৎ দুজনকে দিয়ে শুরু করতে চাচ্ছে, এটা ভালো। গতকাল এই দুর্ঘটনা কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিমান দুর্ঘটনায় তার শোকের কথা জানান এবং এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত আছে। এরপর থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের সার্বক্ষণিক যোগাযোগ চলছে। ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছে বেশিরভাগ ভিকটিমের শরীর পুড়ে গেছে, তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট এবং অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্স সহ 2 জন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়া জারি আছে বলে দু দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে। যাক, এই পুরো বিষয়টা বিক্রম মিশ্রি তদারকি করছে, এটা ভালো। এই আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত না, এবং ভারতেরও উচিত না, আমাদের উচিত না। যত সুসম্পর্ক থাকবে দুই দেশের মানুষের উন্নয়ন হবে। আজকে মানে বাংলাদেশের বিপদে ভারত, ভারতের বিপদে বাংলাদেশ থাকবে, এটাই হওয়া উচিত, এটাই কূটনীতি হওয়া উচিত। আশা করা যায় এই ঘটনাটা, এই প্রভাবটা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক অঙ্গনে এটা সঞ্চালিত হবে। দেশের আলামত ভালো না। উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পহল, নানান দিক থেকে নানান সন্দেহ সংশয়। এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় পড়েছে। সরকারের দুর্বলতা, মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে। সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে, যার ফলে ডক্টর ইউনূস সরকার, প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করছেন। এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তোলপাড়, নানান প্রশ্ন উঠছে। গণমাধ্যমের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 রাজনৈতিক দলের বৈঠক। দর্শক, এই বৈঠক কেন? সাধারণত সরকার বেকায়দায় পড়লে, যেহেতু সরকারের আলাদা কোনো দল নেই, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনে এই সরকারের শক্তি, এই জন্য বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদেরকে ডাকে, তাদের হেল্প চায়। এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে 4 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে। এবং এটা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আসলে শিক্ষার্থীদের মাঠে নামানোর ভিতর কার ইন্ধন রয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানান। যদিও দাবি করা হচ্ছে ভারতের মাস্টার প্ল্যান ফাঁস হয়েছে, এবং গতকাল রাতে আওয়ামী লীগের একটি গ্রুপের ভিডিও কল ফাঁস হয়েছে, যেখানে শিক্ষার্থীদের মাঝে থেকে ভাঙচুর করার আদেশ সেখানে দেওয়া হয়েছিল। একভাবে বলতে গেলে আওয়ামী লীগ এর ভিতর পুরোটাই ইনভলভ আছে। তো দর্শক, পরবর্তী আপডেট আসছে খুব তাড়াতাড়ি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।